বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ের পড়াশোনা নিয়ে কিছু কথা বলতে চাই। অধ্যায়টির নাম রাসায়নিক বিক্রিয়া। অধ্যায়টিতে অনেক কিছু বলার এবং জানার শিখার আছে। অনেক কিছু আলোচনা করা হয়েছে এখানে। অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যা আমি আমার পার্টে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আসলে শেখার কোনো শেষ নেই। এই অধ্যায়টি যে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা নয়। আসলে অধ্যায়টি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো কেমিস্ট্রিতে প্রত্যেকটি অধ্যায়ই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেননা তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, শেখার মতো শুধু পরীক্ষায় পাশ করা নয়। তোমাদেরকে আসলে জানতে হবে, শিখতে হবে কেমিস্ট্রি কি, বুঝতে হবে। শুধু পাশ করতে হলে আসলে এত পরিশ্রমের দরকার হয় না, কিন্তু শিখতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু জানতে হয়। এই জন্য জানার জন্য সব প্রতিটা অধ্যায় তোমাদেরকে নিখুঁতভাবে শিখতে হবে। তো এই জন্য আমি বলবো কেমিস্ট্রি পুরো বইটাই তোমাদেরকে সুন্দরভাবে জানতে হবে কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে। তো এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেইগুলোর মধ্যে আমি আজকে শুধুমাত্র দুইটি টপিক নিয়ে সামান্য কিছু কথা বলবো। যে টপিক দুটি হচ্ছে পদার্থের পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। পদার্থের পরিবর্তন, চেঞ্জেস অফ ম্যাটার ম্যাটার আসলে অ্যাকচুয়ালি পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। সেটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে না, সেটাকে ফিজিক্যাল চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন বলে। এই পরিবর্তনে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, ভিতরের কোনো পরিবর্তন ঘটে না। এখানে পদার্থের ধর্ম এবং রাসায়নিক সংযোগের কোনো পরিবর্তন ঘটে না। যেমন যদি আমরা অখণ্ড বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিই, তাহলে তা কি করবে? পরিবেশ থেকে তাপমাত্রা গ্রহণ করে তরলে পরিণত হবে, এবং এই তরলকে যদি আরো তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে সেটা কি হবে? বাষ্পে পরিণত হবে। কিন্তু এখানে তিন অবস্থাতেই সংকেত একই, H2O। তার তিনটাতে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন আছে। রাসায়নিক পরিবর্তন, যেমন রাসায়নিক পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে, শুধু বাহ্যিক অবস্থার নয়, এখানে ভিতরেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ ধর্ম এবং রাসায়নিক সংযোগের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনে বিক্রিয়ক পদার্থ থেকে যে নতুন পদার্থ পাওয়া যায়, সেই পদার্থের অণুতে অবস্থিত মৌলগুলো বিক্রিয়ক পদার্থ অর্থাৎ পূর্ব পদার্থ থেকে আসে, কিন্তু বিক্রিয়ক পদার্থের অণুতে অবস্থিত অণুর বন্ধনসমূহের মধ্যে ভাঙ্গনের ফলে নতুন আয়ন বা পরমাণু সৃষ্টি হয়। তো রাসায়নিক পরিবর্তনে হচ্ছে ভিতরের অবস্থার পরিবর্তন ঘটে। এখানে রাসায়নিক সংযুতি এবং ধর্মের পরিবর্তন ঘটে। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনকে আমরা বিক্রিয়ার মাধ্যমে লিখে দেখাতে পারি। যেভাবে আমরা লিখতে পারি, যেমন ভৌত পরিবর্তন, পানি বরফকে যদি আমরা H2O, এটা যদি সলিড হয়, আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে এটাকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হবে, H2O তরলে পরিণত। তরলকে যদি আরো তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? এটা বাষ্পে পরিণত হবে। কিন্তু তিনটি অবস্থাতেই এর সংকেত H2O একই, অর্থাৎ এখানে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন আছে। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার যদি আমরা যেমন কঠিন কার্বন ডাই অক্সাইড, যাকে বলে ড্রাই আইস বা শুষ্ক বরফ, তাপ প্রয়োগ করা হলে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়, যেটা হচ্ছে ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তনে যদি আমরা
এই বরফকে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি পাবো? এইটাকে যদি আমরা এই H2 কে বরফকে যদি ইলেকট্রোলাইসিস তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাবো, যা এই পানি থেকে বরফ থেকে পুরোটাই আলাদা, এর সাথে এর কোনো মিল নেই। তার মানে এখানে সংকেত আলাদা, এখানে রাসায়নিক সংযুতি এবং ধর্মের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ভিতরে পদার্থের ভিতরের অভ্যন্তরীণ গঠনে পরিবর্তন ঘটেছে। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। এবার আমি রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, আসলে বিক্রিয়ার শ্রেণীবিভাগ যে কত ধরনের হয়, আসলে অনেক ধরনের বিক্রিয়ার শ্রেণীবিভাগ, কিন্তু এখানে আমি তোমাদের বইয়ে এইচএসসি লেভেলে এই বিক্রিয়াটাকে 3 ভাগে ভাগ করার কথা ভেবেছি। 3 ভাগে ভাগ করেছি, যেমন দিক অনুসারে একমুখী উভমুখী বিক্রিয়া, তাপের পরিবর্তন অনুসারে তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া, ইলেকট্রন স্থানান্তর, রেডক্স, নন রেডক্স বিক্রিয়া। এখানে আমি শুধু সংক্ষিপ্ত আলোচনা করব। যেমন একমুখী বিক্রিয়া কাকে বলে, উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হচ্ছে ইরভার্সিবল রিয়াকশন, যাকে বলে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ থেকে উৎপাদ হয়, কিন্তু উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয় না, সেটাকে একমুখী বিক্রিয়া বলে। যেমন যদি আমরা অ্যামোনিয়াম NH4 CN কে CNO যদি এটাকে আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি পাবো? ইউরিয়া পাবো। H2N বন্ড CO বন্ড NH2, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এই ইউরিয়া আবার অ্যামোনিয়াম সালফেটে পরিণত হয় না, এটাকে একমুখী বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, কিন্তু উৎপাদ আবার পুনরায় বিক্রিয়কে ফিরে আসবে না। যদি আমরা কঠিন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করি, যেমন ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস পাবো কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে উড়ে যাবে, তাই এটা কখনোই কঠিন ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে না, অর্থাৎ আমরা উৎপাদকে আবার বিক্রিয়কে আনতে পারবো না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। এবার উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশনস। উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ আবার বিক্রিয়া করতে বিক্রিয়কের উৎপাদে পরিণত হয়, উৎপাদগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন প্লাস আয়োডিন এর বিক্রিয়ায় আমরা কি পাই? হাইড্রোজেন আয়োডাইড। এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন আয়োডিন 2টা, এখানে 2টা। এখানে উভমুখী বিক্রিয়াকে 2টি অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উভমুখী বিক্রিয়াকে অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই বিক্রিয়ায় হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। আবার এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়কে পরিণত হয়। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ হতে বিক্রিয়ক, উভমুখী বিক্রিয়া। এবার আসি
তাপের পরিবর্তন, তাপোৎপাদী এবং তাপহারী বা তাপশোষী বিক্রিয়ায়। তাপোৎপাদী, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়ায় বলে, এবং যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা তাপ হারায় তাকে তাপশোষী বিক্রিয়া বলে। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, বিক্রিয়াস্থল গরম হয়। এখানে তাপের যে পরিবর্তন ঘটে, অর্থাৎ বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে বিক্রিয়া তাপ বলে। বিক্রিয়া তাপ বলে তাপের বিক্রিয়ায় তাপকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। যদি বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাহলে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয়, এবং তাপ যদি শোষিত হয় তাহলে ডেল্টা এইচ এর মান ধনাত্মক হয়, প্লাস হয়। তো তাপোৎপাদী বিক্রিয়ার যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এর বিক্রিয়ায় আমরা কি পাই? অ্যামোনিয়া NH3। এখানে আমরা দুইটা করলাম, অক্সিজেন 6টা হয়ে গেল, এখানে 3 গুণ করব সমাধান। এ বিক্রিয়া ফেরাস প্রবাহকের উপস্থিতিতে 200 থেকে 250 অ্যাটম 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি ডিগ্রি 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া তৈরির সময় 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। 92 কিলোজুল তাপ উৎপন্ন করে, তাহলে আমরা কি লিখতে পারি? ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 92 কিলোজুল। কেননা আমি বলেছি যে ডেল এইচ এর মান উৎপন্ন হয় যখন তাপ উৎপন্ন হয় তখন ডেল এইচ এর মান ঋণাত্মক হয়, তাহলে এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 92 হবে। এবার তাপ শোষী বা তাপহারী বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় তাপ হারায় বা তাপ শোষিত হয় তাকে তাপহারী বা তাপশোষী বিক্রিয়া বলে। যেমন নাইট্রোজেন বা অক্সিজেন, নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ায় আমরা কি পাই? নাইট্রিক অ্যাসিড পাই। এখানে দুইটা সমতাকরণ, তাহলে আমরা নাইট্রিক পাই, এবং এই বিক্রিয়ায় নাইট্রিক উৎপাদনের সময় এখানে 180 কিলোজুল তাপ শোষিত হয়, 180 কিলোজুল। অতএব ডেল্টা এইচ ইকুয়াল টু প্লাস 180 কিলো জুল। এটা হচ্ছে আসলে এইগুলো তো এইগুলো সবই বহুমুখী বিক্রিয়া, এবং আমি বলেছি বহুমুখী ক্রিয়ায় দুটি অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বহুমুখী বিক্রিয়াকে দুটি অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এগুলো বহুমুখী বিক্রিয়া, তাই অর্ধ তীর চিহ্ন ব্যবহার করতে হবে। এটা তাপোৎপাদী এবং তাপশোষী বা তাপহারী বিক্রিয়া। এবার ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর এর ভিত্তিতে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। নন রেডক্স, এক হচ্ছে রেডক্স এবং নন রেডক্স। রেডক্স যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আর নন রেড হচ্ছে যেখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, নন রেডক্স বিক্রিয়া বলে। রেডক্স বিক্রিয়া যেমন আমরা লিখতে পারি, আমি যদি সোডিয়ামটাই ধরে নিলাম উদাহরণ হিসাবে, তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিনের বিক্রিয়ায় আমরা কি পাই? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এখানে আমি বলছি নন রেডক্স বিক্রিয়া, এখানে সোডিয়াম কি করবে? ইলেকট্রন দান করবে, ক্লোরিন সেই সোডিয়ামের দানকৃত ইলেকট্রন
গ্রহণ করবে। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, রেডক্স বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে। আর এটা হচ্ছে এই কারণে রেডক্স বিক্রিয়াটি দুটি অর্ধাংশে বিভক্ত হয়। প্রথম অর্ধাংশে বিক্রিয়ক ইলেকট্রন দান করে, দ্বিতীয় অর্ধাংশে অপর বিক্রিয়ক সেই ইলেকট্রন গ্রহণ করে। রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া যেখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, সেটাকে নন রেডক্স বিক্রিয়া বলে। নন রেডক্স বিক্রিয়া হচ্ছে, যেমন আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। এর বিক্রিয়ায় আমরা কি পাবো? এর বিক্রিয়ায় কি হবে? এর বিক্রিয়ায় আমরা কি পাবো? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সিলভার প্লাস নাইট্রেট মাইনাস। তাহলে কি হবে? প্লাস মাইনাস। তাহলে এখানে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। এখানে আয়নের কোনো পরিবর্তন ঘটেনি, শুধু এইগুলো যেমন সোডিয়াম এখানে নাইট্রেট হয়েছে, এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড। তার মানে এগুলো শুধু কি করেছে? জায়গা চেঞ্জ করছে, জায়গা বদল করছে, কিন্তু এখানে আয়নের মানের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া। কারণ নন রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, তাই এটা নন রেডক্স বিক্রিয়া, যেখানে আয়নের মানের কোনো পরিবর্তন ঘটেনি। এইখানে অদ্বিতীয় পদার্থগুলো শুধু জায়গা চেঞ্জ করছে। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু এখানে আয়নের মানের পরিবর্তন ঘটেছে, এরা জায়গা চেঞ্জ করেছে। এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে এই আমাদের নন রেডক্স বিক্রিয়া। তো আমি আজকে সংক্ষিপ্ত, খুবই ক্ষুদ্র পরিসরে মাত্র শুরু করছি এই আর কি দুইটি টপিক নিয়ে সামান্য কিছু কথা। আশা করছি আমার সামান্য কথা তোমাদের ভালো লেগেছে। এই আর কি এই সামান্য কথা ভালো লেগেছে এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।